আমি আশফাক আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। অনেক ধন্যবাদ এবং স্বাগত আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য। এছাড়া আলোচনায় নানা সময় একাধিক অতিথি যোগ দেবেন আমাদের সাথে, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। আজ প্রধান নির্বাচিত খবর হিসাবে যে বিষয়টি আমরা নির্বাচন করেছি তা হলো শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করে বিএনপি। এ সময় ২০ কোটি মানুষের হাতকে শ্রমিকের হাতে রূপান্তরের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বিষয়টি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসব। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে দুস্থদের মাঝে চিকিৎসা, খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে এদিন ঢাকা মহানগরের কয়েকটি এলাকায় দুস্থদের মাঝে খাদ্য, চিকিৎসা সামগ্রী ও পোশাক বিতরণ করেন তিনি। আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। আজকে এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, আপনাদেরকে এবং সমগ্র দেশবাসীকে আমি বিনীত আহ্বান করব যে আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই প্রিয় বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করি। এর আগে দলের সিনিয়র নেতাদের নিয়ে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান। দলটির নেতারা জানান, বাবার আদর্শ আর স্বপ্নের পথেই আছে তারেক রহমানের নেতৃত্ব। বিএনপির সিনিয়র নেতাদের দাবি, বিগত আওয়ামী শাসনামলে নানাভাবে জিয়াউর রহমানের অর্জন আর দেশের প্রতি তার অবদানকে খাটো করার চেষ্টা হয়েছে। ৩.৫ বছরের মধ্যে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন। যে বাংলাদেশে কে বলা হতো বটমলেস বাস্কেট, সেই বাংলাদেশ একটা সমৃদ্ধির দেশে পরিণত হয়। এবং যেখানে আপনার দুর্ভিক্ষ হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে, সেই অবস্থা থেকে তিনি উদ্বৃত্ত একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছিলেন দেশকে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি। আর স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। তাদের দাবি, পুরনো ব্যবস্থার পরিবর্তে আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুশাসনের ভিত্তি স্থাপন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তিনি যে দর্শন রেখে গেছেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে দলটির নেতাকর্মীরা বলছেন, ৪৫ বছর আগের এই দিনে ঘাতকরা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে জাতীয়তাবাদের রাজনীতির কবর রচনা করবে। তারা বলছেন, বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে রাজনীতি এগিয়ে নিচ্ছেন তাও তার বাবার দেখানোই পথ। খাল কাটা সহ নানান রকম উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বাবার স্বপ্নকেই বাস্তবায়ন করছেন তারেক রহমান। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। আনিস আলমগীর, আমি শুরুতে আপনার কাছে আসি। প্রতিবেদনটি আমরা দেখলাম এবং যেমনটি অনেকে বলছেন, বিএনপির রাজনীতিকরা এবং নেতাকর্মীরা যারা আছেন তারা বলছেন, আপনি কি মনে করেন যে জিয়াউর রহমানের যে আদর্শ অথবা তিনি যে নীতি নৈতিকতা অথবা যেভাবে দেশ পরিচালনা করে গেছেন সেই পথেই কি হাঁটছে বিএনপি? সেই পথে বিএনপি হাঁটছে না, আবার একেবারে হাঁটেনি সেটাও বলতে পারি না। দুইটাই সত্য। কারণ জিয়াউর রহমানের প্রথম যে জিনিসটা সবাই ওনাকে যেটার জন্য রিকগনাইজ করে সেটা হচ্ছে সততা। বলে যে ওনার আমলে অনেক কিছু হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সততা নিয়ে কোনো প্রশ্ন নাই। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে সে সততার কি নিদর্শন দেখাতে পেরেছে? যদি আপনি নির্মোহ ভঙ্গিতে দেখেন, না, সেটা পারে নাই। বিএনপির প্রত্যেকটা শাসন, আমি বলবো না ৯৬ যে শাসন ছিল ৯১ থেকে, সেটা অনেকটা গ্লোরিয়াস ছিল, কিন্তু পরবর্তীতে ২০০১-এ যে শাসন ছিল, যেটা সবচেয়ে বিতর্কিত এবং যত নানা অপরাধের জন্য বিএনপিকে অভিযুক্ত করা হয়, বাংলাদেশের রাজনীতিতে বিভক্তির রাজনীতি যেখানে চূড়ান্তভাবে এসেছিল বলবো, বা যেখান থেকে শুরু হয়েছিল বলবো, সব কিছু নিয়ে যে বিএনপির ওই শাসনটা সমালোচনা আছে। সেক্ষেত্রে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়িত হয়েছে, আমরা সেটা বলতে পারি না।
কিন্তু সময় তো রয়ে গেছে, এখনো তো আছে। জিয়াউর রহমানের পথে, জিয়াউর রহমানের ছেলে এখন ক্ষমতায় আছেন, উনি এককভাবে ক্ষমতা পেয়েছেন, এত এত শক্তিশালীভাবে সংসদে এসেছেন। আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা সততার পথে কিংবা রাষ্ট্র পরিচালনায় আন্তরিকতা প্রদর্শনের ক্ষেত্রে উনি নিয়ে যেতে পারেন। এবং জিয়াউর রহমানের যে রাজনৈতিক আদর্শ, সেটাকে যদি উনি প্রাধান্য দেন, যে এবং ওনার কিছু কর্মকাণ্ড জিয়াউর রহমানের মতোই মানুষ সাদৃশ্য অনুভব করে। জি। আমি আজকে সকালে একটা স্ট্যাটাসে লিখছিলাম, যেমন জিয়াউর রহমানের সাথে আমি যখন স্কুলে পড়তাম তখন খুবই বাচ্চা মানুষ, আমি হ্যান্ডশেক করতে চেয়েছিলাম কিন্তু আমি পারি নাই। জিয়াউর রহমানকে আরেকবার আরেক জায়গায় এসেছিল, আমাদের হাটে এসেছিলেন, কিন্তু এত ছোট ছিলাম যে তখন ওটা আমরা এত ভিড়ের মধ্যে আমরা দেখিও নাই। কিন্তু এই যে দেখাটা, এই যে অনুভূতিগুলো, এখন আমি যদি দেখি তারেক রহমানের ক্ষেত্রে আমি এটা দেখি, উনি যখন যেখানে যাচ্ছেন মানুষের সাথে কথা বলেন, গাড়ি থামিয়ে ছোট বাচ্চাদেরকে আদর করছেন, এই যে অনুভূতিগুলো, এগুলো অনেকে মনে করে যে লোক দেখানো, একদম রাজনৈতিক প্রপাগান্ডা। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যখন আমার সঙ্গে তুলনা করি, আমার সেই অনুভূতির সঙ্গে, আমি মনে করি যে এগুলোরও দরকার আছে। সো উনি বাবার কিছু জি। আদর্শ পেয়েছেন, বাবার কিছু আচরণ পেয়েছেন, যদি বাবার সততাটাও পেন এবং রাজনীতিটা যদি ওভাবে করতে পারেন, অবশ্যই জিয়াউর রহমানের জি। আদর্শ প্রতিষ্ঠিত হতে পারে। আনিস আলম, আমি আসবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল হাই শিকদার। আমি একটু আব্দুল হাই শিকদার আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের আলোচনা, যেটি নিয়ে কথা হচ্ছিল যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, সেটা দলের মধ্যে আসলে কতটা বিস্তার লাভ করেছে বলে আপনি মনে করেন বর্তমান সময়ে এসে? বিএনপির রাজনীতিবিদ থেকে শুরু করে একদম তৃণমূলে যারা রয়েছেন, কর্মীরা যারা রয়েছেন, তারা আসলে কতটা ধারণ করেন জিয়াউর রহমানের আদর্শকে? একটা সরকার কেবল ধরুন ৩ মাসের মতো সময় হলো তারা ক্ষমতায় এসেছে, এত স্বল্প সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ মন্তব্য না করাই ভালো, ভারী। তবে এটা আশা করা যায় তারেক রহমানের যে লাইন অফ অ্যাকশন এবং তিনি যেভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন, তার মধ্যে যেটা আনিস আলমগীর বলেছে সেটা আমি যে একমত, যে হ্যাঁ, তার মধ্যে জিয়াউর রহমানের ছায়া মানে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আমি মনে করি যে গতিতে তিনি কাজ করতে চাচ্ছেন, তার টিমের সবগুলো অংশ হয়তো সেরকম ভাবে তার সাথে সামঞ্জস্য বিধান করতে পারছে না। তবে এই গতিটা যদি অব্যাহত থাকে, তাহলে আমি মনে করি যে জিয়াউর রহমানের যে লক্ষ্যগুলো ছিল, একটা স্বনির্ভর বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্বের পাটাতনকে সংহত করা, জাতীয় ঐক্য গড়ে তোলা, তারপরে আপনার বাইরে আমাদের কোনো প্রভু থাকবে না, সব জায়গায় আমাদের বন্ধু থাকবে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জিয়াউর রহমানের যে সাফল্য, বা আভ্যন্তরীণ ক্ষেত্রে আইনের শাসনকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার যে সাফল্য, সেগুলো ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান সরকার অনেক ক্ষেত্রেই সেই পথ ধরেছে। এখন একটু সময় তো দিতে হবে আমাদেরকে, কারণ এই দেশটা 15 বছর একটা ভয়াবহ ফ্যাসিবাদী শাসনে জর্জরিত হয়েছে। তারপরে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আসছিল, তারাও যে খুব কার্যকর ভূমিকা রাখতে পেরেছে এমন নয়। তো সেই জন্য একটা ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার এখন সময়। এই সময় হয়তো সবকিছু আমাদের মনের মতো করে এখনই হবে না, তবে একটু সময় তো দিতে হবে। সেই সময়টা যদি দেওয়া যায়, ধরুন বছরখানিক সময় যদি আমরা অপেক্ষা করি, তাহলে আমি মনে করি যে তারেক রহমানের যে অ্যাটিটিউড, তিনি যেভাবে কথা বলছেন এখন, এই যে আজকেও যে কথাটা বলেছেন যে আমাদের সবগুলো হাত একত্রিত করে একটা জাতীয় ঐক্যকে গড়ে তোলে, সেইভাবে আমাদেরকে সবগুলা শ্রমিকের হাতে পরিণত করতে হবে। জি। এবং আমরা যদি এই আমাদের ঐক্য এবং ধারাবাহিকতা রক্ষা করতে পারি, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটা শুভ সকাল অপেক্ষা করছে। জি, আব্দুল হাই শিকদার, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার সাথে পরবর্তীতে আবারও কথা হবে। আমি একটু রিজনে করি স্নিগ্ধা, একই বিষয় আসলে যদি আপনার কাছে আসি, যেমনটা প্রশ্ন রেখেছিলাম আব্দুল হাই শিকদারের কাছে, যে জিয়াউর রহমানের যে আদর্শ, সেটি আসলে সরকার 3 মাস এসেছে, সেটি তো একটি বিষয়, সেটি সময়ের বিষয়, কিন্তু যে রাজনৈতিক দলটির নেতাকর্মীদের মধ্যে আসলে আদর্শিক জায়গা থেকে, জাতীয়তাবাদী রাজনীতির আদর্শিক জায়গা থেকে, অথবা যেভাবে আসলে তিনি দলকে, দেশকে দেখতে চেয়েছিলেন, সেই জায়গা থেকে বর্তমান রাজনীতিকদের মধ্যে সেটি আসলে কতটুকু ধারণ করতে দেখছেন আপনি? আচ্ছা, ঈদের শুভেচ্ছা আপনাকে এবং সকলকে। প্রথম কথা হচ্ছে যে দেখেন আজকে জিয়াউর রহমানের সময়কালীন সময়টাতে যে পরিমাণ কু ছিল একের পর এক, কিন্তু ওনার দুটো জিনিস আমি না বললে পারবো না। আপনার এই যে আজকের যে গণতান্ত্রিক চর্চা, সে গণতান্ত্রিক চর্চার জন্য তিনি কিন্তু বহুদলীয় একটি গণতান্ত্রিক চর্চা যে প্রয়োজন, এই সেন্সটা
এটাকে দূরদর্শিতা বলে, ভিশনারি। হ্যাঁ, এটা কিন্তু মেজর জিয়া রহমানের মধ্যে ছিল ভীষণভাবে। এবং আমি ওনার একটা লেখা, একটি জাতির জন্ম, ভীষণ রকমের আলোচিত একটা লেখা, কিন্তু দৈনিক বাংলাতে প্রকাশিত হয়েছিল, ওখানে ওনার কোটও আছে। তো এই যে উনার লেখা কি, উনার কাজ কি, বা উনি ওই সময় বসে দেখেন উনি শিশুদের জন্য যেই পদক্ষেপগুলো নিয়েছিলেন, অর্থাৎ ওই সময় বসে 1980-র দিকে বসে একজন রাষ্ট্রনায়ক তিনি বুঝতে পারছেন যে আজকের শিশু হচ্ছে আগামী দিনের প্রজন্ম, এবং তার প্রতি যে ইনভেস্টমেন্ট, এই বিষয়গুলো, আমার প্রশ্ন হচ্ছে কি, ওনার তো সাকসেস আছে, কিন্তু এই যে বর্তমান যারা বিএনপির নেতাকর্মী তৃণমূল পর্যায়ে, আসলে কি সেই নেতাকর্মীরাও মেজর জিয়াউর রহমান সম্পর্কে এগুলো জানেন? আসলে কি তার এই লেখাপত্র, তার চিন্তা আদর্শ সম্পর্কে তারা কি ওয়াকিবহাল? এটা কি তাদের দলীয় কর্মীদের মধ্যে ইনফরমেশন আকারেই কি আছে কিনা? আগে তো ইনফরমেশন আকারে থাকতে হবে, তারপরে না আপনি আদর্শ চর্চাটা করবেন। আমার বোঝাবুঝি বলে যে বহু কিছু তাদের যে নেতাকর্মী, দেখেন হুজুগে সবাই একটি দল করে, আমরা জানি ক্ষমতা যখন যে আসে অনেকেই করে, কিন্তু প্রতিটা মানুষের, বিশেষ করে এরকম নেতা, সেটি শেখ মুজিবুর রহমান হোক, জিয়াউর রহমান হোক, তাদের তো ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান আছে। তো সেই বিষয়গুলো জানে বলে আমার কাছে কিন্তু মনে হয় না। হ্যাঁ, আমি বরঞ্চ বলতে চাই যে যে আদর্শটা নেওয়া হয়েছে, যে সেটা যদি চলতে পারে সেটা খুবই ভালো, এত আর্লি বলা ঠিক না। কিন্তু আমি এটা বলতে চাই যে বিএনপির উচিত, তারা কিন্তু দীর্ঘদিন 16 বছর ক্ষমতায় ছিল না, ক্ষমতা কিভাবে পরিচালনা করে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করে, সেটা থেকে যেমন তারা বেশ খানিকটা দূরে, একই সাথে তাদের যে দুজন আইকন আছে, আই রিয়েলি ডাউট এই আইকনকে ধারণ করা, আমি বলছি না কাল্ট তৈরি করা, হ্যাঁ, আমি বলছি আইকনের ভিশনটাকে ধারণ করা, এই জায়গাটাতে আমার চোখে মনে হয় যে আসলে ওই অর্থে অনেক ঘাটতি আছে। জি, ধন্যবাদ আপনাকে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, আনিস রহমান আপনার কাছে। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে একটি ঘটনায়, এসি থেকে লিকেজের ঘটনায় 6 জন শিশু মারা গেছেন, এবং এটি নিয়ে গত কয়েকদিন ধরেই আপনারা জানেন যে আসলে দেশে নানান আলোচনা হচ্ছে এবং তদন্ত চলছে। তদন্তে আমরা যেটা এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে যে হাসপাতালের পোস্ট অপারেটিভ নির্মাণে ত্রুটি ছিল বলে এতটুকু পর্যন্ত জানা গিয়েছে। এবং আজকে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন সেখানে গিয়েছিলেন, সেখানে যে একটি বেকারির সন্ধান পেয়েছেন। এখন হাসপাতাল ক্যান্টিন থাকে অথবা নানান রকম থাকে, কিন্তু বেকারির সন্ধান পাওয়াটা আসলে বলা হচ্ছে যে হাসপাতালের নিচে বেকারি থাকার বিষয়টা কতটা ঝুঁকিপূর্ণ অথবা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেটি নিয়েও আসলে একরকমের আলাপ আলোচনা অথবা সেটিও তদন্ত করা হচ্ছে। এই সার্বিক বিষয়টি নিয়ে আসলে এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? পুরোটাই হাসপাতালের অবহেলা বলা হচ্ছে, অনেক অভিযোগ করছেন, ত্রুটি বলা হচ্ছে, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন তদন্ত হচ্ছে? এবং তদন্ত হওয়ার পরে যে প্রতিবেদনই আসুক, যদি হাসপাতালের গাফিলতি অথবা হাসপাতালের অব্যবস্থাপনা থেকে থাকে, সেই ক্ষেত্রে মানে আসলে এর বিচারটা নিশ্চয়ই আইনের মাধ্যমে হবে, কিন্তু সেটা কি হবে সর্বোচ্চ? যে 6টা শিশু মারা গেল, সেখানে হাসপাতালের অব্যবস্থাপনার জন্য হয়তোবা সর্বোচ্চ 5 বছরের সাজা হতে পারে কারো, এই কারণে। তো এটি আপনি কি মনে করেন যে এটি যৌক্তিক অথবা এটি যথেষ্ট? প্রথমত, এটা যে এত বড় দুঃখজনক ঘটনা, 6টি শিশু মারা গেল, কোথায় মারা গেছে? এটা কোনো অজপাড়াগায় মারা যায়নি, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা নাই, কিছু নাই। মায়েরা এমন এক জায়গায়, প্রসূতি মা গিয়েছে, দাত্রী অপারেশন করেছে, সেরকম তো কিছু হয়নি। এটা আধুনিক একটা হসপিটাল ঢাকা শহরে, যেখানে মায়েরা নিশ্চয়তা পেয়েছে যে এখানে এর থেকে ভালো জায়গা তার হতে পারে না। সেরকম একটা হসপিটাল যেখানে মায়েরাও ছিল, এই শিশুগুলো একসঙ্গে 6টা শিশু মারা গেল, এর থেকে নেগলেন্সি আমি মনে করি আর কিছু হতে পারে না। এরকম আধুনিক হসপিটালগুলোতে এটা গ্রামে মারা গেলে আমার মাথায় কিছু আসতো না, হয়তো আমি এটা ভাগ্যের উপরে ছেড়ে দিতাম। কিন্তু এটা তো সম্পূর্ণরূপে আমি বলবো যে এটা দায়িত্বহীনতা, অবহেলা এবং এক ধরনের হত্যার নামান্তর। আর এসির হবে কেন? আপনার এসি থেকে গ্যাস বের হবে কেন? আমরা বাসা বাড়িতে আমাদের এসি আছে, আমরা সেগুলোকে পরিষ্কার করছি না, আমরা সেগুলোকে মেনটেনেন্স করছি না। তাহলে হসপিটালের মতো একটা জায়গায় আবার যেখানে শিশুদের রাখা হয়েছে, এবং কোন শিশুদের? যেগুলা চ্যালেঞ্জিং, যেগুলো জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে, সেই শিশুদের, নবজাতক শিশুরা ছিল, নবজাতক শিশু। তো তাহলে মানে আমি বলছি ইমিউর ছিল, ওরা ওই এমন অবস্থায় ছিল।
তো তাহলে সেখানে যদি এই ঘটনা ঘটে তাহলে আর নিরাপদ কোন জায়গায়? তাহলে হসপিটাল কর্তৃপক্ষ শুধু এসির উপর দোষ দিয়ে যান্ত্রিক গোলযোগ দিয়ে পার পাবে না। এই যান্ত্রিক গোলযোগটা কার কারণে হলো? তাহলে এসি মেনটেন্যান্সের দায়িত্বে কে ছিল? আমি বলবো না হসপিটালের মালিক, সবকিছু তো আমরা মালিকের দড়ি লাগাও, সেই টেন্ডেন্সি থেকেও বেরোতে হবে। ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিল, ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিল তাদেরকে কঠোর সাজা দিতে হবে এবং এই সাজা এক দৃষ্টান্তমূলক হতে হবে। তখন শুধুমাত্র এটা আরেকটা হসপিটালে এরকম কাজ করার সাহস পাবে না। জি। আর বেকারি যে জিনিসটা বললেন, আমি জানি না এটা ওরা কোন মাথার মধ্যে আসছে যে বেকারি কেন থাকতে হবে। এমন ওইখানে গেস্টরা যারা যায় তারা কেনার জন্য, এমন রেস্টুরেন্ট থাকতে পারে, রেস্টুরেন্ট থাকাটাই উচিত, কারণ মানুষ কোথায় খাবে। কিন্তু বেকারি তৈরি করবে কেন? আমি জানি না এটা কি ধরনের বেকারি। হয়তো এই ঘটনাগুলোকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আরেক ধরনের এই বেকারি নিয়ে চলে আসছে। বেকারি ইস্যুজ আমি মনে করি না। আমি মনে করি যে বেকারিতে তো মৃত্যু হয় নাই, মৃত্যু হয়েছে এতে। বেকারিটা থাকাতে বোঝা যায় যে এরা নন প্রফেশনাল, এদের প্রফেশনালিজম কিছু নাই। প্রফেশনালিজম যদি থাকতো, যেখানে শিশুদের যান নিয়ে খেলা হচ্ছে সেখানে তাদের এসি দুর্ঘটনা ঘটবে কেন? জি, আমি আসবো আপনার কাছে রেজওয়ানা সিকদার, আপনার কাছে একটু আসি। যে কথাগুলো বলছিলেন, আমরা যদি বাস্তবতা দেখি আসলে বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে অথবা যদি অন্যান্য হাসপাতালেও ব্যবস্থাপনায় অথবা যারা থাকেন মালিকের কথা বলছিলেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হাসপাতাল পরিচালনা করেন প্রভাবশালী গোষ্ঠী। সেই জায়গা থেকে এই ধরনের ঘটনা, 6 জন শিশু মারা গেছে, এর আগে যে অন্য হাসপাতালে শিশু মারা যায়নি তেমন নয়। আমরা এর আগে অনেক এরকম ঘটনা দেখেছি, নানা রকমের অপমৃত্যু দেখেছি। এই ঘটনায়, এই ধরনের ঘটনায়, শুধু স্পেসিফিকলি এটা না বলি, যদি এই ধরনের ঘটনায় ন্যায় বিচার আসলে পাওয়ার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? আসলে আদিনের ঘটনাতে একদম সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধরা উচিত। কারণ কি, আমাদের সমস্যাটা কি হয়েছে, আমরা খুবই সারফেস লেভেলের জিনিসগুলোকে দেখছি। আপনি চিন্তা করে দেখেন, এই শহরে, এই রাষ্ট্রে আপনার যে কোনো সময় মানুষ মারা যায়। বেলি রোডে খাবার খেতে যেয়ে মানুষ মারা যায়, নিমতলিতে মানুষ মারা যায়, বাস ট্রাক উল্টে পড়ে যায়, এবং আমরা সবসময় এরকম আলাপ করি। আমার কথা হচ্ছে, আপনি যদি সমস্যাটা সমাধান করতে চান, ইটস এ ভেরি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রতিটা হাসপাতাল, ঢাকা শহরে আপনি কি এটা দেখেছেন যে ব্যাঙের ছাতার মতো যে হাসপাতাল হয়ে ওঠে? হাসপাতাল কি আসলে রোগীর সেবা দেওয়ার জন্য হাসপাতাল, নাকি হাসপাতাল হচ্ছে একটা ব্যবসা? এটা একটা প্রশ্ন। আপনি যে কোনো জায়গায় কি হাসপাতাল করতে পারবেন? এই হাসপাতালগুলো অনুমোদন কোত্থেকে আসে? 1, 2, হাসপাতাল অথরিটি প্রত্যেকটা জায়গাতে একটা মানে এটা খুব স্বাভাবিক প্রসেস। আপনি 6 মান্থ বা 1 ইয়ারে সেটার যে লজিস্টিক্স আছে সকল কিছুর একটা রিপোর্ট আপনি দায়ের করবেন, এবং সেটার উপর ভিত্তি করে আপনি সেটার রেজিস্ট্রেশন হোক, সেটা রিনিউয়াল প্রসেসে যাবেন। এই প্রসেসগুলো কি ঠিক মতো হয়েছিল? এই দেখভালটা কি ঠিক মতো হয়েছিল? যদি সেই দেখভালটা ঠিক মতো না হয়ে থাকে, তাহলে যিনি দেখভালটা করেননি তাকে কি কখনো আমরা সামনে এনেছি? আপনাদের মিডিয়া, আমরা কি কখনো এই ইনভেস্টিগেশনটা করি কি, যে একটা হাসপাতালে আপনি চিন্তা করতে পারেন 6টা এখন কিন্তু হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ। যদি জানেন যে আজকের যে পরিস্থিতি, সাংবাদিকদের হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে আজকে না। ঢুকতে দেওয়া হবে না, জি। স্বাভাবিক। কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজম তো নানাভাবে হতে জি, পারে। জি। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার একটা 6টা বাচ্চা পরে, আমি কিন্তু 11টা শুনেছি, হয়তো তারা মাচ মোর ক্রিটিক। ওই ওয়ার্ডে আমরা যেটা জানি যে ওই ওয়ার্ডে আরো শিশু ছিল, তাদের পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় আসলে অনেকেই লিখছেন হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে 11টা যে শুনছিলাম। 11 জন। জি, আচ্ছা, যাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে বাচ্চা, মানে ভাবা যায়, মানে কি ভয়াবহ একটা ঘটনা। এখন ঘটনাটা হয়েছে কি, এই ঘটনাগুলো ঘটবে, আমরা এটা কোনো বিচার হবে না, হাসপাতাল কর্তৃপক্ষ, এবং সবচেয়ে বড় কথা, বিচার বললেই মানুষ মনে করে ক্ষতিপূরণ। আচ্ছা, আপনি কত কোটি টাকা দিলে একটা মানুষের জীবনের মূল্য নির্ধারণ করতে পারেন? ইজ ইট পসিবল? এটা তো পসিবল না। প্রশ্নটা হচ্ছে, আমি এবং আপনি কালকে আমরা যে হাসপাতালে যাব, হাসপাতাল তো ভাই আমার মৌলিক অধিকারের অংশ, চিকিৎসার অংশ। সেই জায়গাটাও যখন রাষ্ট্র নিরাপদ করতে পারে না, এই জায়গাগুলা আমাদের, আমার মনে হয় যে গভর্নমেন্টের উচিত কিছু কিছু জায়গায় অ্যাটলিস্ট, যেখানে আপনার মৌলিক আছে, খাদ্য বলেন, চিকিৎসা বলেন, এই শিক্ষা, জায়গাগুলো, শিক্ষা জি। বলেন, এই জায়গাগুলাতে না, দল মত নির্বিশেষে, আপনার সাথে আমার অনেক মতভিন্নতা থাকতে পারে, কিন্তু ইজ এ বেসিক নিড। এই জায়গায় তো কোনো মতভিন্নতার কোনো প্রশ্ন থাকে না। তো সেই জায়গাগুলোতে খুবই স্ট্রিক্ট হওয়া উচিত। এবং আমি তো মনে করি ওই শিশুদের না, গভর্নমেন্টের উচিত আদ্দিনকে ভীষণ রকমের জরিমানা করা। এটা কিন্তু খুব জরুরি। এই জিনিসগুলো হয় না, ভয়ঙ্কর রকমের জরিমানা করা উচিত। বিকজ সে একটা তার দায়িত্বের অংশ শুধু এতটুকু না, এটা তার দায়িত্ব, জি। সে এখানে ডিফল্টি। তো এই বিষয়গুলো আমাদের আসলে মন্ত্রণালয় ধরে আইন করে সেটার জন্য অ্যাক্টিভ হওয়া উচিত।
জি, রেজওয়ানা সিকদার, ধন্যবাদ। আমাকে একটু বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা করব। সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ নির্বাচিত খবরে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বিরোধিতা ও প্রশাসনের অসহযোগিতার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী স্থগিত করা হয়। বিকালে জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনেমাটি দেখানোর আয়োজন করা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি এই আয়োজন করে, কিন্তু এর বিরোধিতা করে গতকাল থেকেই সামাজিক মাধ্যমে প্রচার শুরু করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অংশ। এক পর্যায়ে তারা সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। উদ্ভূত পরিস্থিতিতে সিনেমার প্রদর্শনী স্থগিত করা হয়। এই বিষয় নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখব। পরিচালক তানিম নূরের সঙ্গে আলোচনা করে ঈদ উপলক্ষে বনলতা এক্সপ্রেস প্রদর্শনের অনুমতি নেওয়া হয়। পরে জেলা অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে প্রাথমিক সম্মতিও পাওয়া যায়, কিন্তু হঠাৎই কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শনীর বিরুদ্ধে প্রচারণা শুরু করলে পরিস্থিতি বদলে যায়। শনিবার বিকেল ৩টায় চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। তবে সকালে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ব্যবহারের অনুমতি প্রত্যাহার ও প্রশাসনের অসহযোগিতার কারণে প্রদর্শনী আয়োজন সম্ভব হচ্ছে না। তবে নতুন ভেন্যু ঠিক করে প্রদর্শনীর নতুন তারিখ ঘোষণা করা হবে। সারা বাংলাদেশে কিন্তু সিনেমাটা প্রদর্শন হচ্ছে, কোনো জায়গায় কিন্তু এরকম আমরা দেখি নাই যে সিনেমাটা বন্ধ করে দেওয়া হচ্ছে বা এরকম কিছু। একটা লিগ্যাল একটা সিনেমাকে বন্ধ করে দেওয়াটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। ফেসবুকে একটা মহলের মানুষ, কয়েকজনের একটা গোষ্ঠী বিভিন্নভাবে ব্রাহ্মণবাড়িয়াতে বনলতা এক্সপ্রেস দেখানো দেওয়া হবে না, ব্রাহ্মণবাড়িয়াতে সিনেমা হল চালানো যাবে না, এরকম কিছু একটা লিখে বিভিন্নভাবে পোস্ট করে। তো আমার মনে হয় ম্যাডাম এরকম চাপে পড়ে আমাদেরকে অনুমতি বাতিল করে দিই। ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসরুল্লাহ মুয়াজ তার ফেসবুক পেজে একটি পোস্টে জানান, ব্রাহ্মণবাড়িয়া আলেম ওলামার শহর এবং শহরের ধর্মীয় ও সামাজিক পরিবেশ রক্ষায় এই ধরনের কার্যক্রম করতে দেওয়া হবে না। এদিকে অবস্থান কর্মসূচি ঘোষণা করলেও তা স্থগিত করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। এখানে একটি বেহায়াপনা, অশ্লীলতা ব্যাপক হারে গণজোয়ারে প্রচার করে একটি অশ্লীলতা করবে, এটাতে আমাদের রক্তক্ষরণ হয়েছে এবং আমরা ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। পরিশেষে প্রশাসনের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি। জেলা প্রশাসক জানান, আয়োজকদের কোনো আবেদন পাওয়া যায়নি। নিরাপত্তার কথা চিন্তা করে আপাতত প্রদর্শনী স্থগিত করা হয়েছে। ডিসি হিসাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে, এটা নিয়ে বড় ধরনের ইস্যু হয়ে যাবে জেলা জুড়ে, এটা তো আমি চাইবো না। সেই কারণে আয়োজকদের বলা হয়েছে আপাতত আপনারা এটা স্থগিত রাখেন, এবং স্কুল কর্তৃপক্ষ বোধহয় ওদেরকে বলছে যে এটা ওরা অনুমতি দেয়নি। বনলতা এক্সপ্রেস প্রদর্শনী বন্ধ করা নিয়ে দেশ বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। আমাদের সাথে যুক্ত আছেন মাওলানা মোহাম্মদ ইউসুফ ভুইয়া, সমাজ কল্যাণ সম্পাদক, হেফাজত ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মোহাম্মদ রোমেল, চলচ্চিত্র পরিচালক ও সংস্কৃতি কর্মী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নির্বাচিত খবরে। আমি একটু শুরুতে মাওলানা মোহাম্মদ ইউসুফ ভুইয়া আপনার কাছে আসতে চাই যে বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধের ব্যাপারটি, এটি আসলে এটি কারা এর সাথে জড়িত, কারা হুমকি দিল, অথবা এই যে বেহায়াপনা আরো কি কি বলা হচ্ছে, যে অভিযোগগুলো তোলা হচ্ছে, এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ইউসুফ ভুইয়া, শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন। জি, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন ইউসুফ ভুইয়া। জি জি বলুন, শুনতে পাচ্ছি আপনাকে আমরা। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে বনলতা এক্সপ্রেস সিনেমাটি প্রদর্শিত হওয়ার কথা ছিল, কিন্তু তারা যখন এটি নিয়ে ফেসবুকে প্রচার প্রচারণা চালায়, তখন ওই প্রচার প্রচারণাকে কেন্দ্র করে আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা কেউ এটাকে নিয়ে সেরে তারা বলতে চাচ্ছিল, যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে কোনো সিনেমা হল নাই,
ব্রাহ্মণবাড়িয়াতে এরকম প্রদর্শনীটা ওপেন হাউসে দৃষ্টিকটু মনে হয়। গণতান্ত্রিক দেশ মোহাম্মদ ইউসুফ হিসেবে ভুইয়া, আপনাকে কিন্তু আমরা একজন আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনি কি কোনো কাজ করছেন? আপনি যেটা থেকে সংযুক্ত হয়েছেন সেটি যদি একটু নামিয়ে না, ফেলেন। না, আমি জি, ওকে, কাজ বলুন। করতেছি না। জি এখন দেখতে জি, পাচ্ছেন? ঠিক আছে, জি বলুন, শুনতে পাচ্ছি। জি, জি কিন্তু আমাদের একজন কওমি মাদ্রাসার শিক্ষার্থী তাদের এই প্রদর্শনীর ব্যাপারে একটু নিন্দা কেন, জানিয়ে কি একটি কারণে? পোস্ট করেছিল। আমি যে প্রশ্নটি করতে যাচ্ছি মোহাম্মদ ইউসুফ ভুইয়া, কেন আসলে মানে এই সিনেমাটাতে কি সমস্যা হয়েছে? মানে আপনি কি দেখেছেন না, সিনেমাটি না, অথবা আপনারা আমি ওই দেখেছেন? জায়গাটাতে এখন দেখতে পাচ্ছি না। আপনারা কি যে ওই সিনেমাটি সিনেমাটা দেখেছেন? দেখতেছি। আপনি কি না, না, সিনেমাটি আমি তো এই দেখেছেন? সিনেমা দেখিও নাই আর দেখার প্রয়োজনও মনে করছি না। আচ্ছা, তাহলে আপনি একটা আপনি জিনিস আমার কথা দেখেননি, আগে শুনেন। আপনি অথবা আপনারা যারা বলছেন মানে বিষয়টি তাহলে কিভাবে আসলে বুঝতে পারলেন যে এখানে কোনো সমস্যা থাকতে পারে? জি, ব্রাহ্মণবাড়িয়াতে তো কোনো সিনেমা হল নাই। প্রথম কথা হইলো ব্রাহ্মণবাড়িয়াতে কোনো সিনেমা হলই নাই। জি, তারা যখন ওপেন হাউসে একটি সিনেমা প্রদর্শন করতে চাচ্ছে তখন আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এটা একটা প্রতিবাদ করছে। একজন তারা প্রতিবাদ শিক্ষার্থী করতেই পারেন, ওই তারা প্রতিবাদ করতেই প্রতিবাদকে পারেন। কেন্দ্র জি, করে। কিন্তু হ্যাঁ, কিন্তু আপনি কি মনে করেন প্রথম বিষয় হচ্ছে সিনেমা হল নেই, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন যদি বলতেন? আর সিনেমা হল নেই, নাই থাকতে পারে, সেখানে অন্যভাবে দেখানোর ব্যবস্থা করা হয়েছে, যারা দেখতে চান তারা দেখবেন, যারা দেখবেন না তারা দেখবেন না, বিষয়টি কি এরকম নয়? প্রতিবাদ করতেই পারে যে ব্রাহ্মণবাড়িয়া সিনেমা হল নাই, জি ওপেন সিনেমা প্রদর্শন তো করাটা নিন্দা জানাইছে একজন সাধারণ শিক্ষার্থী। এই কথাটা বলার পরে ফিল্ম সোসাইটি বা তাদের লোকজন জি যে অকথ্য ভাষায় আলেম ওলামাদেরকে গালিগালাজ, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এবং সারা বাংলাদেশে প্রসিদ্ধ একজন আলেম ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, জি উনাকে নিয়ে কটাক্ষ। আর এরপর কাবা শরীফের ছবি দিয়া একটা ব্যঙ্গাত্মক ছবি প্রদর্শন, অতঃপর আলেম ওলামাদেরকে ধর্মীয় ফিসিবাদ বলে আখ্যা দেওয়ার কারণে জি জনমনে এবং আলেম ওলামাদের মধ্যে এবং ইসলাম প্রিয় জনতার মধ্যে এটা একটা তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। শুরুটা সেজন্য আসলে কিভাবে প্রশাসন- হয়েছে যদি আপনি একটু আপনার জায়গা থেকে বলতেন মোহাম্মদ ইউসুফ ভুইয়া। আসলে একটি চলচ্চিত্র এক জায়গায় দেখানো হবে, যারা দেখবেন তারা দেখবেন, যারা দেখবেন না অথবা যাদের পছন্দ নয় তারা দেখবেন না, বিষয়টা তো স্বাভাবিকভাবে হয়তোবা সেরকমই হওয়ার কথা। আচ্ছা, আমি আসবো আপনার কাছে, আমি একটু যেতে চাই মোহাম্মদ রোমেল আপনার কাছে আসি। আপনি একজন সংস্কৃতি কর্মী, ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটিতে যারা বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনীর আয়োজন করেছিলেন, আয়োজকদের সঙ্গে শুরু করে থেকে আপনার যোগাযোগ ছিল আমরা যতটুকু জানতে পেরেছি। এই প্রদর্শনী স্থগিত করার পেছনে যেমনটি বলছিলেন মোহাম্মদ ইউসুফ ভুইয়া যেই কারণগুলো, এবং তিনি অভিযোগ করছিলেন যে আলেম ওলামাদের নিয়ে অনেক অপ্রীতিকর কথা বলা হয়েছে, অনেকে বলেছেন, আপনি এই বিষয়ে কি বলবেন? অনেক ধন্যবাদ। প্রথমেই আমি তীব্র নিন্দা জানাই এরকম একটা ছবি প্রদর্শনীর বন্ধ করে দেওয়ার জন্য। আমি ফলো করতেছিলাম যখন প্রথমেই ফেসবুকে পোস্টের মাধ্যমে আমি একজনের নসরুল্লাহ মোয়াজ ওনার পোস্ট দেখলাম। তখন আমার অনেকে যে এই ফিল্মটা যে বানাইছে তানিম নূর, সে আমাদের 1 বছর জুনিয়র ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো আমাকে ওদের সাথে যোগাযোগ হলো। তো এইটা প্রথমত খুবই নিন্দনীয় কাজ। আমি এই সিনেমাটা দেখছি, খুবই ভালো এবং শিক্ষণীয় সিনেমা। এটা হুমায়ুন আহমেদের গল্পের উপরে সেটা করছে। বেসিক্যালি এখানে সমাজের নানা ধরনের ক্লাসের যে আমাদের চিকিৎসা এটা মোহাম্মদ রুমেল, এই চলচ্চিত্রে আপনি যেটি বলছেন যে আপনি দেখেছেন, এই চলচ্চিত্রে কি আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কিছু আছে আপনার কাছে মনে হয়েছে? অথবা আঘাত করার কিছু নাই, অশ্লীলতার যে অভিযোগ তুলা ওরা বিরোধিতা করছে এটার কিছু নাই। আর 2 নাম্বার দেখেন, এটা একদম একটা ফালতু লজিক যে সিনেমা মানে একটা অপসংস্কৃতি, অশ্লীলতা। এইটা একটা একদম অনেক পুরানা ট্রেডিশনাল ধারণা। আপনি দেখেন, আপনি যদি পৃথিবীতে একমাত্র এখন মানে যদি দেখেন যে মুসলমান রাষ্ট্রের মধ্যে ইরানি বিপ্লবের পরে সারা পৃথিবীকে কি বলা যায় একদম অন্য একটা অভিজ্ঞতার মধ্যে নিয়ে গেছে। তারা অসংখ্য ফিল্ম বানায় এবং তারা তাদের ইসলামী বিপ্লবের যেই অর্জন, এই তাদের যে অসম্ভব সুন্দর সুন্দর সিনেমা বানাইছে, এটা কিন্তু তাদের ওই ইসলামী বিপ্লবের ফলেই এটা সম্ভব হয়েছে। তো সেই জায়গাতে যখন ইরানে একটা ইসলামী বিপ্লবের পরে এরকম একটা কালচারাল রেভলিউশন হয়েছে, সারা পৃথিবীর মানুষ তার প্রশংসা করতেছে। আর বাংলাদেশে আমরা কোথায় পড়ে আছি যে একটা ছবি যেটা
খুবই সামাজিক, এবং আমি আমার বউ সহ ফ্যামিলি সহ অনেকেই দেখছি, এবং এটা ঢাকা শহরে আমি দেখছি যে টিকিট পাওয়া যায় না। আমি নিজেও টিকিট পাচ্ছিলাম না, আমি পরিচয়কে রিকোয়েস্ট করে তারপরে টিকিট জোগাইছি। জি। এরকম একটা ছবি একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা ফিল্ম সোসাইটির যারা রেগুলার ফিল্ম দেখায়, দেখা যাচ্ছে এটাতে কি দোষ, এটাতে এমন কি সমস্যা হইতো, এটাকে মোহাম্মদ রুমেল, আমি বাধা আসবো আপনার কাছে, আবার আসবো। আমি একটু মোহাম্মদ ইউসুফ ভুইয়ার কাছে আবারও একটু যেতে চাই, আপনাদের সাথে আলোচনাটা শেষ করি আমি আসলে এদিকে আসবো। আমি একটু আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই মোহাম্মদ ইউসুফ ভুইয়া, আমরা যদি দেখি ব্রাহ্মণবাড়িয়াতে এর আগেও বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে। ওস্তাদ আলাউদ্দিনের নামে একটি সঙ্গীত স্কুলে হামলা হয়েছে, সেখানে ওস্তাদ আলাউদ্দিনের নিজের হাতের বাদ্যযন্ত্র সেগুলো ভাঙচুর করা হয়েছে। এবার বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী বন্ধ করা হলো। এছাড়াও নানান সময় নানা রকমের আমরা ঘটনা দেখেছি অথবা অভিযোগ শুনতে পাই। এই যে সংস্কৃতির ওপর এক ধরনের আগ্রাসনের সংবাদ যে ব্রাহ্মণবাড়িয়ার থেকে বারবার আমরা শুনতে পাই, এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? জি, আপনি শুনতে, উনি যে বললো যে ইরানে বিপ্লবের পরে অনেক ফিল্ম ছবি বানাইছে, ওই ছবি আর বাংলাদেশের চলচ্চিত্রের ছবি কি এক নাকি? ভাই ওগুলা আপনি এই ছবিটা ইসলামিক দেখছেন? আপনি এই আচ্ছা ছবিটা মোহাম্মদ ইউসুফ ভাই, আমি আবার প্রশ্ন রাখি, আপনি কি সেই ছবিগুলো দেখেছেন, ইরানের বানানো ছবিগুলো? দেখেন, তাহলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে এই ছবিটা আমি ভালো কেন না? দেখবো আমি আমি ছবিগুলো? তো আমি আপনি কেন দেখে ছবিগুলো আমি এই দেখবো? ছবি দেখছি। তাহলে আপনি না দেখলে আপনি কিভাবে জানলেন যে আসলে কোনটা কোন রকম? বাংলাদেশের ছবি চলচ্চিত্র এখন না। কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। না না, ওই যে বাংলাদেশের পুরানা বাংলাদেশের চলচ্চিত্র ছবি আমি বলছি না, আমি দ্বিতীয় ছবিটা দেখি না, এ ব্যাপারে আমি মন্তব্য করছি না, কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে ছবি মানে তো গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা এবং এটা সমাজের আপনার বিরুদ্ধে। একদম ভুল ধারণা, এটা মিথ্যা তথ্য। এরকম আচ্ছা শুনেন, বাংলার একটা ছবিতে গান থাকলে এটা অশ্লীল হয়? না, আমাদের আপনি ওয়ার্ল্ড গানের ভিতরে আপনি এরকম মোহাম্মদ ছবি রুমেল, করবেন কেন? আচ্ছা মোহাম্মদ ছবি, ইউসুফ ভুইয়া, গান কি বিনোদনের মোহাম্মদ ইউসুফ ভুইয়া, বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ রুমেল, আপনাকেও ধন্যবাদ। আমি জাস্ট ছোট্ট করে একটু আপনার কাছে একটি কথা বলি। এই যে ব্রাহ্মণবাড়িয়াতে সংস্কৃতি কর্মীরা, আমরা যেটি বিভিন্ন সময় শুনতে পেয়েছি যে সংস্কৃতি কর্মীরা অনেকে তাদের বিরুদ্ধে নানা সময় হওয়া নানা অন্যায়ের যে অভিযোগ, অথবা তারা আসলে যে কমফোর্টেবল না এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলতেও ভয় পান। এই ভয়টা আসলে কিসের একটু বলবেন? আচ্ছা আমি দুইটা জিনিস বলি। দেখেন 5ই আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে, আমি একটু বলি। 5ই আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে, সমস্ত মত পথের মানুষ একসাথে হইয়া। সেখানে যেরকম স্কুলের ছাত্র ছিল, মাদ্রাসার ছাত্র ছিল, অনেক সেকুলার লোকজন ছিল। আর একটা শহরে তো নানা মতের লোক থাকে, সেখানে নানা মতের প্রতিষ্ঠান থাকে, নানা ধরনের চর্চা থাকে, নানা ধরনের রাজনৈতিক মতামত থাকে। আপনার যদি পছন্দ না হয় সিনেমা না দেখা, গান টানা শুনবেন না আপনি, কিন্তু অন্য যারা শুনতে চায় তো ওদেরকে আবার বাধা দিবেন কেন? এক। 2 নম্বরে এই সিনেমার ব্যাপারে তো ওরা কিছু জানে না ন্যূনতম। এই ছবিটা খুবই একটা সামাজিক ছবি। 2 নম্বরে যে বাংলাদেশে গত অন্তত 15 বছরে অনেক গুরুত্বপূর্ণ ছবি এসেছে, যেটা ওয়ার্ল্ড ক্লাস, সারা পৃথিবীর মানুষ যেটা প্রশংসা করতেছে। উনি যেসব কথা বলতেছে যে সিনেমার এই যে এরকম অশ্লীল ব্যবহার, এগুলো কিচ্ছুই না। তো আপনি একটা জিনিস না কইরা, আপনি পরীক্ষা না করে একটা সিনেমা বন্ধ করে দিচ্ছেন, এটা তো হতে পারে না। আপনি কিন্তু সবগুলাকে একবারে ভালো বলে ফেলতেছেন। আমি সব বলতেছি, অনেক ছবির কথা বলতেছি। আপনি বনলতা এক্সপ্রেস থেকে আরো বন্ধ অনেক বললেন না, করছেন। আপনি কিছু বলতে পারেন সর্বোচ্চ। বনলতা এক্সপ্রেস নিয়ে তো তর্কটা, এখানে তো বেহায়াপনা, অশ্লীলতা এইসব অভিযোগ করতেছেন তো আপনারা। ছবি মানে আমি বনলতার ব্যাপারে সম্পর্কে অভিযোগ করি না। পৃথিবীতে আচ্ছা মোহাম্মদ ইউসুফ ভুইয়া, আমি একটু আপনার কাছে আসি খুব ছোট করে, আমার হাতে সময় কম। মোহাম্মদ রুমেল, আপনার কাছে তো শুনলাম। মোহাম্মদ ইউসুফ ভুইয়াকে জিজ্ঞেস করতে চাই, এই যে যেই কথাটি বলছিলাম আসলে, যে ব্রাহ্মণবাড়িয়াতে এর আগেও আমরা নানা রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেখেছি, এই বাধাগুলো আসলে কারা দেন, কেন দেন? এই বাধা যাদের যেরকম নিন্দা করার, প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে চান তাদের অধিকার কেন হরণ করা হচ্ছে? এই ব্যাপারে আপনি কি বলবেন? এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি আপনার গাতারতে একটা কথা বলি। ব্রাহ্মণবাড়িয়াতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ। এই ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দু, বৌদ্ধ এবং সকল শ্রেণীর মানুষ নিরাপদ। আলেমুল আমাদের কাছে হিন্দুরা সহ সকল শ্রেণীর মানুষ ব্রাহ্মণবাড়িয়াতে নিরাপদ, যার প্রমাণ বিগত দিনে ব্রাহ্মণবাড়িয়াতে কোনো সময় কোনো কালে কোনো হিন্দুর বাড়ি ঘরে, কোনো মন্দিরে কোনো আক্রমণ হয় না। এই বিতর্ক আসলে শেষ করা যাবে না। মোহাম্মদ ইউসুফ ভুইয়া, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মোহাম্মদ রুমেল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন আপনারা। নিশ্চয়ই অন্য কোনো সময় আপনাদের সাথে কথা হবে। আনিস আলমগীর, যে আলোচনা চলছিল আমি আর প্রশ্ন করব না, আপনি কি বলবেন?
আমি কি বলবো, আমার ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের শিল্প ও কালচারকে রিপ্রেজেন্ট করে এমন একটা জায়গা। এখানে কিছু মূর্খের আড্ডা হয়েছে। এখন বাংলাদেশ সমস্ত মূর্খদের প্রতিচ্ছবি দেখাইতে হলে এখন ব্রাহ্মণবাড়িয়া দেখাইতে হয়। এর থেকে আনফর্চুনেট একটা জেলার জন্য আর কি হতে পারে? এই যে মাওলানা সাহেব, ওটা মৌলভী সাহেব, উনি বললেন যে ওইখানে সম্প্রীতির বন্যা বয়ে যাচ্ছে। আমরা নাসিরাবাদে কি হয়েছে, নাসিরনগরে কি হয়েছে আমরা জানি, নাসিরনগর না এটা, নাসিরনগরে 5 দিন ধরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, মারামারি হয়েছে হিন্দুদের, যেটা নিয়ে সারা ওয়ার্ল্ডে হেডলাইন হয়ে গেছে। আমি নিজে গিয়েছি বহু বছর আগে এরশাদ জামানায় একটা ঘটনা কাভার করার জন্য। নিদারাবাদ, একটা বিরাজাবালা একটা মহিলা, হিন্দু মহিলা, তার স্বামী তাকে সহ ওই ফ্যামিলির সবগুলো ছেলে মেয়েকে মেরে ডুবিয়ে রেখেছিল, যে হিন্দু ফ্যামিলি তাদের জমি দখল করার জন্য। তো ব্রাহ্মণবাড়িয়া এমন একটা ঘটনা, এখানে যদি বলা যায় আমরা সম্প্রীতি বিরাজ করছে, এটা মিথ্যাচার এবং মূর্খতার এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া। কারণ যে সিনেমাটি নিয়ে কথা হয়েছে, আমি নিজেই সিনেমাটা দেখেছি, এটা আহামরি কোনো সিনেমাও না, আবার এটা অশ্লীলতা তো কিছুই নেই। এটা হুমায়ুন আহমেদের নাটক যেটা হয়, একটা নাটককে বড় নাটক করেছে হুমায়ুন আহমেদের নাটক, আমরা সবাই এটা পরিচিত, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, সেটাকে একটা বড় ধরনের ক্যানভাসে এনেছে। এটাতে কোনো অশ্লীলতা নাই, কিছুই নাই। এখন ওইখানে ব্রাহ্মণবাড়িয়ায় তো নাই, কি বললো, সিনেমা হল নাই। সিনেমা হল নাই কেন? ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের কোনো সিটমহল না অন্য কোনো দেশের সিটমহল? পাকিস্তানের সিটমহল এটা? এটা কি অন্য কোনো দেশ থেকে সিটমহল বানাইছি আমরা? এটা বাংলাদেশের অংশ না? এখানে সিনেমা হল থাকতে পারবে না, সিনেমা থাকতে পারবে না? তাহলে এটা রিপ্রেজেন্টেটিভ কারা? এরা এই মূর্খতার এই অধিকার তাদেরকে কে দিয়ে দিয়েছে? এ যা কিছু ঘটবে, আগুন লাগানো, এই যে শিল্প সংস্কৃতিকে ধ্বংস করা, এগুলো তো কোনো কালচারের মধ্যে পড়ে না। এবং এখানে যে জেলা প্রশাসক সাহেব সুর মিলিয়ে এটা বন্ধ করে দিল। আমি এই জায়গাটা আসতে যাচ্ছিলাম যে প্রশাসন নিরাপত্তার কারণ দেখি এটি বলেছেন যে স্থগিত রাখার জন্য। আপনি আপনার মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে ফেলেন, সেটাই নিরাপত্তা? নিরাপত্তা আপনি দেবেন, ন্যায় কোথায় আছে সেটাতে? যারা আপত্তি করছে তাদের বক্তব্য শোনেন। আপনি মূর্খের কথা শুনবেন না জ্ঞানের কথা শুনবেন? তাহলে এখানে গ্যাঞ্জাম পাকাচ্ছে কারা, তাদেরকে দেখেন, তাদেরকে ব্যবস্থা নেন। এটা তো একটা মৌলবাদী রাষ্ট্র না, এটা পাকিস্তান না। ইভেন পাকিস্তানের কথা বলতেছি কি, পাকিস্তানেও তো ভালো ভালো সিনেমা হচ্ছে। পাকিস্তান আমি তো গিয়ে আসছি, একাধিকবার গিয়েছি। পাকিস্তানের তো সিনেমা নিয়ে কোনো মাথা ব্যথা না। আফগানিস্তানের মাথা ব্যথা ছিল, তাহলে আমরা আফগানিস্তান বানাচ্ছি। এবং ওই ভদ্রলোক ইরানের উদাহরণ দিয়েছেন, আমি তো ইরানে দেখেছি, সিনেমা দেখেছি, কত নাইস সিনেমা তারা করছে। তাদের বিপ্লব নিয়ে আছে, তাদের ইসলাম নিয়ে আছে, এবং আমাদের নবীকে নিয়েও ইভেন তারা মুভি বানিয়েছে। তো আপনারা কোথা থেকে কি বলবো আর, মানে মূর্খ সমাবেশ করে যদি করেন যে ব্রাহ্মণবাড়িয়াকে এটাতে কালার করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার তো পরিচিত বন্ধু বান্ধব আমার আছে, আমি তো দেখি তাদেরকে জ্ঞানের দিক থেকে তারা কালচারালি কতটা ইমপ্রুভ। এগুলাকে ব্রাহ্মণবাড়িয়া তো রিপ্রেজেন্টেটিভ কওমিরা করবে না। ব্রাহ্মণবাড়িয়া কি কওমি সমাজের ব্রাহ্মণবাড়িয়া? শুধু ব্রাহ্মণবাড়িয়া মোল্লাদের ব্রাহ্মণবাড়িয়া? ব্রাহ্মণবাড়িয়া তাদের একছত্র দিকে হয়ে যায় কেন? আর তারা তাহলে ডিক্লেয়ার করুক বা আমরা বাংলাদেশের আইন মানি না, বাংলাদেশে যে আইন সেটা চলবে না, আমরা অন্য আফগানিস্তানের সিটমহল কিংবা পাকিস্তানের সিটমহল হিসাবে এখানে থাকবো, সেটা বলে দিক, তাতে তো সমস্যা আর হয় না। জি, আনিসুল আসবো আবার। রেজওয়ান, আপনার কাছে একটু আসি। এই যে প্রশাসনের যে বিষয়টি, তারা নিরাপত্তার কারণে বলছেন যে প্রদর্শনীটি স্থগিত করা হয়েছে, এটি কি কোনো বার্তা দেয়? এটি কি এক ধরনের আত্মসমর্পণ? সমাজে কি বার্তা দেয়? ভেরি আনফরচুনেট। আমি ডিসির যে কথাটা শুনছিলাম, ডিসি সাহেব মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন যে এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য উনি কাজ করেছেন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য উনি একটা চলচ্চিত্র বন্ধ করে দিয়েছেন। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আনফরচুনেটলি আপনার 5ই আগস্টের পরে কিন্তু এটা সার্বিকভাবে শুধু একটি চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করে দিয়েছে, বিষয়টা হচ্ছে কোনো সিনেমা হল সেখানে নেই। আচ্ছা, তারপরে বিগত সময়ে আমরা দেখেছি যে বিষয়গুলো নিয়ে কথা ছিল, সব মিলিয়ে সেই জায়গায় আসলে প্রশাসন কি অনেকটা নিরুপায় অবস্থায় আছে, সেটাও কি আপনি মনে করেন কিনা? মানে ওনার বক্তব্যের মধ্যেই ছিল সেটা। উনি নিজেই বলছেন যে নিরুপায় অবস্থা আমি বলবো না, আমি বরঞ্চ বলবো এক ধরনের মানে আমি এখানে ঘাটাঘাটিতে যাব না। তাহলে আপনি ডিসি হয়েছেন কেন? এটা আমার আপনার হতে পারে, আমরা ভিজিটার, আমরা এখানে ঝামেলা করতে যাব না। এখন হয়েছে কি দেখেন, এইটা খুব আনফরচুনেট যে এই যে বক্তব্যগুলো আমরা দেই। আপনার মনে আছে একটা সময় বাংলাদেশে টেলিভিশন কিন্তু ভাঙা হয়েছে, টিভি, হ্যাঁ টিভি ভাঙা হয়েছে, এবং আনফরচুনেটলি একটা কট্টরপন্থী যে গ্রুপটা আছে তারাই টিভিটা ভেঙেছে। আজকে তো সেই টেলিভিশন, ইউটিউব তাদের মেইন সোর্স অফ ইনকাম, আপনি দেখতে পাচ্ছেন না?
আচ্ছা, শ্লীল অশ্লীলের কথা বললো, আপনি আমাকে একটু বলেন তো, বুকে হাত দিয়ে আমি প্রত্যেকটা নাগরিককে বলবো, একটু ইউটিউবে যান, যে দেখেন যে ওখানে এই যে ওয়াজ মাহফিলে মেয়েদের নামে, নারীদের নামে যখনই কথা উঠে, পর্দার প্রসঙ্গ বাদ দিয়ে, মানে যখনই কথা উঠে কি ধরনের অশালীন কথা বলা হয়, কই তখন তো সেই ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য আপনারা বলেন না, তখন তো সেই ইউটিউব চ্যানেলটা বন্ধ করার জন্য বলেন না। আজকে যখন একটা ছবি দেখার কথা বলা হয়েছে তখন আপনি শ্লীল এবং অশ্লীলের বক্তব্য নিয়ে আসছেন, অথচ আপনার বাসায় মানে আমাদের মেয়েদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়। আচ্ছা গেল, তারপরে আপনি চিন্তা করে দেখেন এই যে বনলতা এক্সপ্রেস, এটা বিষয়টা সেটা না, বিষয়টা হয়েছে কি 5ই অগস্টের পরে আমরা খুব ভিভিডলি একটা জিনিস দেখতে পাই, 5ই অগস্টের পুরো স্পিরিটটাকে ডেমোলিশ করার পেছনে এই কনজারভেটিভিজমের এই যে দক্ষিণপন্থী যে গ্রুপটা আছে এদের একটা বিশাল ভূমিকা আছে। আমি তো বলি এই গ্রুপটাকে আসলে প্রশ্নবিদ্ধ করা উচিত। আপনি দেখবেন জায়গায় জায়গায় কনসার্ট হতে না দেওয়া, জায়গায় জায়গায় অকারণে বাউলদের উপর আক্রমণ করা, অকারণে মাঝার মানে মৃত মানুষকে বের করে নিয়ে যে তাকে পুড়িয়ে দেওয়া, এবং এই যে ফিল্ম বলেন, নাটক বলেন। আওয়ামী লীগের একটা বড় ভুল ছিল কি জানেন, নাসিরউদ্দিন ইউসুফ 2009 সালে তিনি সাইন করলেন, সাইন করে বললেন যে কোথাও এখন থেকে যাত্রা হবে না, যাত্রা বন্ধ করে দিল। গেল সিনেমা হলগুলো একের পর এক আওয়ামী গভর্নমেন্ট এই কাজগুলো করেছে, যে আপনার ওখানে এইসব হচ্ছে, কারণ আপনি তো ক্ষমতার মসনদে টিকে থাকতে চেয়ে নেগোসিয়েশন করেছেন এদের সাথে। এই নেগোসিয়েশনের ভয়াবহতার সবচেয়ে বড় কিন্তু আওয়ামী লীগকেই দিতে হয়েছে। তো এখন যে গভর্নমেন্ট আছে সেও কি এই নেগোসিয়েশনের মধ্যে যাবে? অর্থাৎ আমার দেশে কোথায় আপনার হবে, সিনেমা হল হবে কেন, কোথায় নাটক হবে, কোথায় চর্চা হবে? আমি তো মনে করি এই কালচার আমার দেশের গান না ভাই, ভাওয়াইয়া, জারি, শাড়ি, লালন, এইসব গান না, এই গানগুলা যখন গেতে গেছে, এই যে আপনি যে বললেন আলাউদ্দিন খান, আমি বুঝলাম ঢাকা শহরে, আপনি তো এটা বলেছেন ঢাকা শহরে ওস্তাদ আলাউদ্দিন খান পুরান ঢাকাতে বাদ্যযন্ত্রের প্রোগ্রাম হওয়ার কথা ছিল তার জন্মদিন উপলক্ষে, একই গ্রুপ এবং একই গ্রুপ তারা সেখানেও আক্রমণ করেছে ঢাকা শহরে। তাহলে আমি মনে করি এখানে তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো উচিত গভর্নমেন্টের তরফ থেকে, যে দে ক্যান নট ডু দ্যাট। আপনি গান শুনবেন না, আপনার ইচ্ছা, সমস্যা নাই, আমার গান শুনতে ভালো লাগে, আমি গানটা শোনার অধিকার রাখি, এখতিয়ার রাখি। আপনি ওখানে উচিত একটা ইমিডিয়েটলি সিনেমা হল স্থাপন করা। আপনার এই প্রতিবেদন আমাদের আলোচনা থেকে যদি আসে, কেন থাকবে না? কেন বাংলাদেশের 64টা জেলাতে অন্তত একটি সিনেমা হল কি জন্য থাকতে পারবে না, একটি মুভি থিয়েটার কি জন্য থাকতে পারবে না? আপনি এটা বলছেন, চলেন আজকে তুরস্কে চলেন, তুরস্কের টার্কিশ মুভি ইন্ডাস্ট্রি হয়ে গেছে, সেখান থেকে তো মানুষ ইনকাম করছে। নট অনলি ইরানি মুভি তো ডেফিনেটলি, এখানে রুমেল যে বক্তব্যটা দিয়েছেন রুমেল ভাই, খুবই সত্য কথা, সেটার মুভি, ইন্দোনেশিয়ান মুভি, হরর ক্ষেত্রে ইন্দোনেশিয়া তো একটা মুসলিম কান্ট্রি। তাহলে এই যে মুভিগুলো, এগুলো তো মানুষের প্যাটার্ন চেঞ্জ করছে। মুভি তো এখন হিস্টোরিক হয়, মুভি তো আমাদের সংস্কৃতির অংশ। এই যে ওনারা একের পর এক, আপনি ওনাদের, আমি একদম সলোলি বলছি, আপনি একদম নিয়ে গত 2টা বছর ওনারা কি কি করেছেন, আপনি বাউল সঙ্গীতের আক্রমণ, গানের প্রতি আক্রমণ, সুফিজমের আক্রমণ, রাস্তা দিয়ে মানুষ চলে আসছে তার চুল বড়, বাউলদের ধরে ধরে আপনি মাথার চুল কেটে দিছেন কেন? এই অধিকার এখতিয়ার আপনাকে কে দিছে? একটা মানুষ হেঁটে যাবে, তাকে আপনি থামিয়ে বলবেন আপনার এখন আমি দাড়ি চুল সব কেটে দিলাম, এই অধিকার কি তার আছে? এই প্রশ্নগুলোকে প্রশ্নবিদ্ধ না করে যখন এরকম ডিসি বলেন আমি নিরাপত্তার স্বার্থে এটা বন্ধ করলাম, স্কুল কর্তৃপক্ষ বলেন, তাহলে ওই ডিসির ওখানে ডিসি পদেই থাকা উচিত না। জি রেজওয়ানা স্নিগ্ধা, ধন্যবাদ। আমাকে একটু বিরতি নিতে হয়, বিরতি থেকে ফিরে আমরা আরো আলোচনা করব। নির্বাচিত খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আনিস আলমগীর, আসি আপনার কাছে, যে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম সেখানে আসলে থাকতে চাই, সময় আমাদের হাতে কম। আপনি কি এই ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা কি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেন, নাকি যেমনটি বলছিলেন যে রেজওয়ানা স্নিগ্ধা, গত 2 বছরে, এর আগেও আমরা দেখেছি, কিন্তু গত 2 বছরে যে পরিস্থিতি দেখেছি, যে তৌহিদি জনতার নামে অথবা বিভিন্ন নামে বিভিন্ন গোষ্ঠী, একদল লোক নানা জায়গায় আসলে তাদের স্বেচ্ছাচারিতা করেছেন, যেগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি, এগুলো বাংলাদেশের যে সাংস্কৃতিক পরিসর একে কতটা আঘাত করছে অথবা সংকুচিত করছে বলে আপনি মনে করেন? আঘাত করছে এবং সংকুচিত করছে, দুইটাই। এবং আমি স্নিগ্ধার সাথে একমত, এরা আশকারা পেয়ে এগুলো করার সুযোগ পাচ্ছে, এবং এগুলো বাংলাদেশের কোথাও এরা রিপ্রেজেন্ট করে না, এদেরকে কোথাও বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে না। এরা ওইখানকার দীর্ঘদিন থেকে ওই মাদ্রাসা
কেন্দ্রিক যে গণ্ডগোল, এটাকে ওরা রাজনীতি হাতিয়ার করেছে। ওই মাদ্রাসাটা, বড় মাদ্রাসা যেটা আছে, যেটা আমি এর মতো নাম মনে করতে পারছি না, যে নেতা ছিল, তার আমল থেকে এটা যে শুরু হয়েছিল সেই, এবং এই মাদ্রাসার ছেলেগুলোকে যে একটা টুলস বানানো রাজনীতির, সেই তখন থেকে শুরু হয়েছে। এবং এটার পরবর্তী হেফাজত, অন্যান্য যেই কাজে লাগে, মানে যত অন্ধকার কিছু থাকবে এদেরকে নামিয়ে দেবে। আমার একটা জিনিস খেয়াল আছে যে নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসছিল, যে ইয়ের সময়, যে বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকীতে আসছিল, তখন এরা সারা দেশে কি তাণ্ডব করেছে। 12 কি 13টা ছেলে এখানে মারা গিয়েছিল পুরো বাংলাদেশে, এবং এখানকার সিংহবাগ ব্রাহ্মণবাড়িয়া মারা গেছিল। কি অপরাধ ছিল? নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতেছে, নরেন্দ্র মোদীকে আপনি পছন্দ করেন না, সেটা আপনি প্রতিবাদ করেন, অসুবিধা তো নাই। কিন্তু সে তো রাষ্ট্রীয় একটা দাওয়াতে আসছিল, একটা ইভেন্টে আসছিল। সরকার ইভেন্টে ওই সময়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসি বিধায় তার দাওয়াত দিতে হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িত ছিল, তাকে তখন দাওয়াত দিচ্ছিল ওই কারণে যে এমন নয় যে নরেন্দ্র মোদীর প্রেমে পড়ে গেছে যে বর্তমান সরকার বা ওই সরকার, তারে সেই জন্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যে ছিল তাকে দাওয়াত দিতে হয়েছে। এটা সিম্পল ধরে নিলে হয়তো, এবং এটা এমন কোনো তার জন্য বিশেষ কোনো আয়োজনও নয় যে এটা ও মানে কিছু হয়ে গেছে। তখন এরকম তাণ্ডব করেছিল সারা দেশে। আমরা এটি চিন্তা করি নাই যে সে যে দলের হোক, সে একজন নেতা বাংলাদেশে আসতেছে, বেড়াতে আসতেছে, একটা ইভেন্টে তাকে দাওয়াত দেওয়া হয়েছে, এটা দেখি নাই। এইখানের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এখানে এই যে তাণ্ডব করেছিল তারা, সেই তাণ্ডবে সারা বাংলাদেশ জ্বলছিল। এখন সেই পরিস্থিতি যদি আবার তৈরি হয়, তাহলে তো এটা তো দেশের জন্যই ক্ষতিকর। এবং এই শিক্ষা নিয়ে মানুষ প্রশ্ন উঠবে। আজকে কওমি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে যে অভিযোগ উঠতেছে সারা দেশে, তারা বিনোদন বলতে কি বোঝে সেটা তো মানুষ দেখতেছে। বিনোদন বলতে অশ্লীল ওয়াজ, আর বিনোদন বলতে আর যেটা করে তারা, সেটা আমি মুখে আনতে পারছি না। আনিস আলমগীর, আমরা কথা বলবো, আমরা একটু দেখে আসতে চাই যে অনলাইন নিউজ পোর্টালগুলোতে এখন কোন সংবাদগুলো আসলে শীর্ষে রয়েছে অথবা কোনগুলো তারা রেখেছে। ভাটারায় উদ্ধার হওয়া নারীর মরদেহে খুনের আলামত, স্বামী পলাতক, চোখে দেখেন না, প্রধানমন্ত্রীকে ছুঁয়ে দোয়া করলেন নূরজাহান। আমরা যদি আরেকটু দেখি, প্রথম আলো দেখছি আমরা, নেটফ্লিক্স, ওয়ানডে অস্ট্রেলিয়াকে, বেশ কিছু সংবাদ এখানে রয়েছে। আদ্দিন হাসপাতাল নিয়ে যেটি রয়েছে, বেকারি থেকে গ্যাস নির্গত হচ্ছে কিনা পরীক্ষা করা হবে, যে বিষয়টি আমরা কথা বলছিলাম। নিশ্চয়ই তদন্ত প্রতিবেদনে আমরা আরো বুঝতে পারবো যে আসলে কি হয়েছে বিষয়টা। শহর পরিচ্ছন্ন রাখা শুধু সরকার নয়, নাগরিকেরও দায়িত্ব। আজকে আমাদের সময় নেই, কিন্তু আমরা চেয়েছিলাম এটি নিয়ে কথা বলতে। অবশ্যই নাগরিকদের দায়িত্ব রয়েছে। আমরা পরবর্তী পোর্টালটিতে যাই, বিবিসি বাংলা একটু যাই, বিবিসি বাংলা দেখতে চাই। বিবিসি বাংলায় ভারত থেকে কথিত বাংলাদেশিদের ফেরা নিয়ে কি ঘটছে সীমান্তে, লম্বা বিষয়, আসলে হাতে সময় কম। তবে ছোট্ট করে যদি 30 সেকেন্ডে বলতে, নিশ্চয়ই বিষয়টি আপনারা ফলো করছেন। রেজওয়ানা স্নিগ্ধা। না, ভারতে যেটা হয়েছে যে শুভেন্দু অধিকারী আসার পর থেকেই কিন্তু ওখানে অবৈধ বাঙালিদের দেশে ফেরাতে হবে এই কথা কিন্তু বারবার বলছে। এবং আমি বিবিসি রিপোর্টটাই দেখছিলাম যে তাদের বক্তব্য হচ্ছে যে কোনো সময় তাদের উপরে পুলিশ আক্রমণ হতে পারে, এবং এই আশঙ্কা তালিকাও কিন্তু দেয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। হ্যাঁ, এবং সেই আশঙ্কা থেকে কিন্তু তারা এখানেই করছে। বিকজ, এবং এটা খুব স্যাড, বিকজ তারা একবার চিন্তা করে দেখেন, এখানের ভিটা বাড়ি বিক্রি করে তারা ওখানে গিয়েছে, এখন আবার সেখানে আসছে। এবং আমি দেখছিলাম তারা বলছিল যে এরপরে কি আর কখনো আসবেন, বলছিল না আমি পরে আর আসবো না। মাতৃভূমি থেকে বিচ্যুত হওয়া এবং মাতৃভূমি থেকে আরেকটা ডায়াসপোরিক হয়ে যাওয়া, আবার ফেরত আসা, এবং এদেরকে গ্রহণ করার জন্য আমাদের এখানকার লোকজন কতখানি প্রস্তুত আছে সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। আরেকটা যেটা হচ্ছে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, এই বিষয়ে আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয় হাই অ্যালার্ট দিয়ে বিষয়টা যত তাড়াতাড়ি সমাধান করা যাবে, তত আমাদের উভয় পক্ষের জন্য কিন্তু মঙ্গল হবে। ধন্যবাদ। আনিস আলমগীর, আপনি যদি ছোট করে একটু বলতেন এই বিষয়টা নিয়ে। সীমান্ত, এটা নাগরিকদের সঙ্গে তো এক ধরনের ইনজাস্টিস, এটা ভারতও করেছে, তার বাংলাদেশও করছে। ভারত তার কিছু নাগরিককে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, তাদেরকে নেওয়ার ক্ষেত্রে গড়িমসি করেছে, তাদেরকে বাংলাদেশি বানিয়ে তারা আসাম এবং ইন্ডিয়া অন্যান্য জায়গা থেকে তারা পাঠিয়েছিল। সেটা ভারতেও প্রতিবাদ হয়েছিল যে বাংলাভাষী হইলে সে বাংলাদেশি হয়ে যাবে কি করে। এখন বাংলাদেশ যদি তার নাগরিকরা যদি অবৈধ উপায়ে কোনোভাবে যেভাবেই হোক যদি ইন্ডিয়া গিয়ে থাকে এবং তারা যদি ফেরত আসতে চায় এবং তারা যদি ভ্যালিড ডকুমেন্ট দেখায়, তাহলে অ্যাকসেপ্ট করা উচিত। এখানে তালবাহানার কিছু নাই। নাগরিক তারা যে কোনো কারণে হোক তারা ওই দেশে গিয়েছে, যে কোনো কারণে হোক ভারত তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এখন সবচেয়ে বড় এটা তো একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে হচ্ছে। আমি তো এটাকে ওয়েলকাম করব, কারণ আপনি এটা তালিকাটা
জি আনিসুল যাচাই বাছাই করার সুযোগ পাচ্ছেন। জি অনেক ধন্যবাদ, সময় একদম শেষ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও কথা হবে। শেষ করছি আজকের নির্বাচিত খবর। আমাদের ফলো করুন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।